আমাদের দেশে প্রতি বছর ১,০০০ কোটি টাকার মতো চামড়া আমদানি করতে হয়। এখন আপনি বলতে পারেন যে কোরবানির সময় তো চামড়া ১০০ টাকাও বিক্রি হয় না। তাহলে কেন আমরা এত চামড়া রেখে আমরা কেন বাইরে থেকে ১,০০০ কোটি টাকার চামড়া আনি? একটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে এটা আসলে চামড়াই বাট সিনথেটিক ম্যাটেরিয়াল? তো আপনি ধরা নাইকি, অ্যাডিডাস পরে আপনার কি মনে হয় যে শুধু পা সুরক্ষার জন্যই পরে? নিশ্চয়ই করে না। ফলে হচ্ছে কি, এটা একটা বিশাল সেক্টরে পরিণত হচ্ছেন। তো আমি আপনাকে বলেছিলাম শুরুতে যে এটা ১৭,০০০ কোটি টাকার মার্কেট। এই মার্কেট কিন্তু আমরা চায়না নির্ভরশীলতা কমে আসছে, ইন্ডিয়ান নির্ভরশীলতা কমে আসছে। একটা হচ্ছে আপনি যদি চামড়াজাত পণ্য বাড়াতে চান, চামড়াজাত পণ্য যদি আপনি রপ্তানি বাড়াতে চান, তাহলে আপনাকে ওই যে সার্টিফাইড ট্যানারির সংখ্যা এটা আসলে আলটিমেটলি বাড়াতে হবে। পৃথিবীর ফুডার ইন্ডাস্ট্রি মার্কেট যদি $405 বিলিয়ন হয়, তাহলে আমার কাছে মনে হয় পুরাটাই তো সম্ভাবনা। যারা আপনাকে বলবে যে আমি আগুন দিয়ে পুড়িয়ে দেখাবো, ওর কাছে আপনি যাওয়ারই দরকার নেই। আর নর্মালি হচ্ছে যে আমরা দেখবো লেয়ার কয়টা, আচ্ছা, এবং লেদারের ন্যাচারালি থাকে, একদম দেখেই মনে হবে এটা সফট, অনেক বেশি ন্যাচারাল লুক থাকবে। এবং অনেক সময় হয় কি যে প্রথম দিকে কিন্তু আপনি গ্রান পাবেন, লেদারের কিন্তু আলাদা একটা গ্রান আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে জুতা। আমরা অনেক হয়তো রবীন্দ্রনাথের জুতা আবিষ্কারের কবিতাটা পড়েছি, যেখানে রাজার পায়ে ধুলা লাগে, কাদা লাগে, এই জন্য রাজা খুব বিরক্ত। এই জন্য কি করতে হবে? পায়ে যাতে ধুলা না লাগে সেই ব্যবস্থা করতে হবে। তো এই জন্য কেউ বুদ্ধি দিল যে আমরা এক কাজ করি, আমরা পুরো রাজ্য ধুয়ে ফেলি। তখন দেখা গেল পানি দিলে আরো কাদা হয়ে যাচ্ছে। আবার কেউ বুদ্ধি দিল যে না, চামড়া দিয়ে আমরা গোটা পৃথিবীটাকেই ঢেকে দিব। তখন এত কিছু পাবে কোথায়, আসলে ঢাকার মতো ম্যাটেরিয়াল পাবে কোথায়? তখন একজন বুদ্ধি দিল যে না, উল্টা রাজামশাইয়ের পায়ে আমরা যদি চামড়া দিয়ে কিছু দিয়ে একটা আবরণ তৈরি করে দেই, তাহলেই তো ঝামেলা চুকে যায়। তো সেখান থেকে জুতা। তো আজকে জুতা নিয়ে এবং এই ইন্ডাস্ট্রি নিয়ে এবং ওভারঅল এখানে ক্যারিয়ার কেমন হতে পারে এবং নানান ধরনের অ্যানেকডোটস, এই সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হোসেন জয় ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাইয়া। এবং আমরা আলোচনা শুরু করার আগে, মানে ক্যামেরা অন করার আগে, আমাদের একটা ইন্টারেস্টিং আলোচনা চলছিল যে প্রাচীনকালে জুতার কি নিদর্শন পাওয়া গিয়েছিল, বা প্রথম জুতা হিসেবে আমরা কোনটাকে দেখি। তো ভাইয়া আমাকে একটা জিনিস দেখালেন যে প্রায় ৩,৫০০ বছর আগে, ৩৩০০ বছর আগেরও জুতার নিদর্শন পাওয়া গিয়েছে। মানে মানুষ কিন্তু অনেক আগে থেকে জুতা জিনিসটা ব্যবহার করত। তো ভাইয়া, আপনার তো পড়াশোনা মার্কেটিং নিয়ে, এরপর আপনি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছেন এবং ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনার মানে অনেক দিনের বিচরণ। সো আমরা ফর্মাল আলোচনা শুরু করার আগে, এই যে জুতা জিনিসটা, এটা আমাদের লিটারেচারে এসছে বিভিন্ন সময়, কিংবা আমাদের কালচারে বিভিন্ন সময় চলে এসছে। যেমন আমরা কথায় কথায় বলি না যে গরু মেরে জুতা দান, কিংবা মানে জুতা মারাটা এটা খুব অপমান হিসাবে একটা জিনিস হিসেবে দেখা হয়। সো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু জুতা জিনিসটা চলে এসছে। সো আপনার এই আইডিয়াটা, এই যে জুতা কিংবা এই কালচার এবং লিটারেচারের জিনিসটা যে বিভিন্নভাবে উঠে এসছে, সো এটা নিয়ে আপনার মাথায় জিনিসটা কিভাবে কাজ করে? আমরা না হয় ফর্মাল আলোচনায় পরেই গেলাম একটু। ওকে, আসলে দেখেন, এখন যেটা হয়েছে, ধরেন আপনি কোথাও যাবেন, আমার নিশ্চয়ই করে আপনার মাথায় আসবে যে আমি এই শার্ট পরবো বা এই ড্রেস আপ পরবো, সাথে সাথে আপনার চলে আসবে যে আমি কোন জুতাটা পরবো। হ্যাঁ, এবং আপনার অনেকে বলে থাকে যে পার্সোনালিটি মেজারমেন্টের একটা বিশাল অনুষঙ্গ হচ্ছে পায়ের দিকে তাকাও। মুখের যত্ন অনেকেই করে, পায়ের যত্ন কে করে? সো পায়ের যে যত্ন যে যত বেশি নেবে সে তত বেশি স্মার্ট, এটা কিন্তু বলে। সো আপনি ওই চিন্তা থেকে যদি করেন, তাহলে অবভিয়াসলি এটা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ডেফিনেটলি। আর জুতা যে শুধু আপনার পার্সোনালিটিকে ফুটিয়ে তোলে তা কিন্তু না, জুতা কিন্তু আপনাকে সেফ গার্ড হিসেবে কাজ করে। আপনি একটু আগে বলছিলেন, অফ দ্য ক্যামেরা রেকর্ডিং শুরুর আগে, যে রবীন্দ্রনাথের গল্প বলছিলেন, তো এটা কিন্তু আপনাকে সেফ গার্ড দিচ্ছে। সো এবং আপনি তো বলেই দিয়েছেন সমাজের অন্য অন্য জায়গায় গরু মেরে জুতা দান, তোকে এটা করব, এই ক্ষেত্রে অনেক নেগেটিভলি জুতার ব্যবহার আসে। সো জুতার ব্যবহার আসলে এভরিহোয়ারই আছে। ভাইয়া, এখানে আপনি বলতে বলতে জিনিসগুলা মাথায় আসলো, এই যে
বিভিন্ন রকম জুতা যে আমরা দেখে থাকি, হয়তো ইন্ডাস্ট্রিতে আমরা এক ধরনের জুতা ইউজ করে থাকি, ওখানে স্টিল টো হয়তো ইউজ করা হয়, আবার এমনি নর্মাল চামড়ার জুতা আছে, কিংবা চামড়া ছাড়াও অনেক ম্যাটেরিয়াল, আর্টিফিশিয়াল অনেক ম্যাটেরিয়াল দিয়ে জুতা টুতা তৈরি করা হয়। তো অনেক রকম জুতা আছে, অনেক রকম শ্রেণী পেশার মানুষের অনেক রকম চাহিদা আছে। এই মানে জুতার মার্কেটটা আসলে কেমন ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি, বা ইভেন ডোমেস্টিকও যদি চিন্তা করি? আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ধরেন একটা সময় জুতাকে খুব ছোট একটা অনুষঙ্গ হিসেবে দেখা হতো, সময় দেখা হতো, এবং যারা জুতার সাথে জড়িত, জুতা ব্যবসায়ী কিংবা জুতা ম্যানুফ্যাকচারার, ওনাদেরকে একটু অন্যভাবেই ট্রিট করা হতো। আমাদের সমাজে সব পেশাই সম্মানজনক, কিন্তু কেন জানি এটা হতো। এখন কিছুটা হলেও এটা কেটেছে, এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে জুতার যে ওয়ার্ল্ড ওয়াইড যে জুতার মার্কেট, সেটা যদি আপনি শুনেন, সেটা আপনি চমকে যাবেন। সেটা হচ্ছে 2023 সালের হিসাব অনুযায়ী পৃথিবীতে জুতার ফুটের যে মার্কেট, সেটা হচ্ছে $405 বিলিয়ন। 405 বিলিয়ন, ইয়েস। এবং বলা হচ্ছে 2027 মধ্যে এটার গ্রোথ চলতেই থাকবে, বা 30 মধ্যে চলতেই থাকবে। গ্রোথ পার্সেন্টেজ 9-10 এই হারে বাড়তে থাকবে। সো এরকম একটা ইন্ডাস্ট্রি কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। আপনি যদি আমাদের দেশের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে 2023 সালের একটা পরিসংখ্যান আসছে যে আমরা 2023 সালে আমরা 36 কোটি পেয়ার জুতা ব্যবহার করেছি। ক্যান ইউ ইমাজিন? 36 কোটি পেয়ার আমরা ব্যবহার করেছি। সো জুতার ব্যবহার কিন্তু বাড়ছে। এবং আপনি যদি ইন্ডাস্ট্রি সাইজ নিয়ে কথা বলেন, যে বাংলাদেশের বিজনেসের পার্সপেক্টিভে ইন্ডাস্ট্রি সাইজ কত, বাংলাদেশে 17,000 কোটি টাকার বিজনেস জুতা, এবং এর 30% হচ্ছে বাটা, অ্যাপেক্স সহ যেই সব ব্র্যান্ড আছে, বিগ ব্র্যান্ডগুলো কভার করছে। মজার ফ্যাক্ট হচ্ছে 70%ই হচ্ছে কভার করছে নন ব্র্যান্ড। এবং আপনি দেখেন যে আমরা হয়তো চিন্তা করি যে জুতা মানি হচ্ছে পুরান ঢাকা, জুতা মানি হচ্ছে ঢাকা, কিন্তু ভৈরবে হাজার হাজার ফ্যাক্টরি ওখানে গড়ে উঠেছে, ব্রাহ্মণবাড়িয়াতে হাজার হাজার ফ্যাক্টরি গড়ে উঠছে, চিটাগাং এ ফ্যাক্টরি আছে। সো জুতা কিন্তু এখন আর শুধু ঢাকা কেন্দ্রিক না, চারদিকে ছড়িয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি বড় হচ্ছে। আপনি আরেকটু তাকান, আপনি দেখবেন যে একসময় আমরা ডিপেন্ডেন্ট ছিলাম। আমি যদি একটু শুরুর দিকে থেকে যাই, বলা হচ্ছে যে 47-এর দেশভাগের আগে কলকাতা থেকে আমাদের জুতা আসতো। 47-এর পরে দেশভাগ হলো, পরিবর্তন আসলো। বাটা 1960 সালে প্রথম ফ্যাক্টরি গাজীপুরে শুরু করলো। এই যে বাটা ফর্মালি প্রাতিষ্ঠানিকভাবে করে শুরু করলেন, এরপরে ধরেন 90s অ্যাপেক্স আসলো, 97-এ অ্যাপেক্স লাইফস্টাইল নাম দিয়ে শুরু করলো লোকাল মার্কেটের প্রোডাক্ট বিক্রি। এখন আপনি ব্র্যান্ড হিসাব করে শেষ করতে পারবেন না, কতগুলো ব্র্যান্ড আছে, আপনি হিসাব করতেই থাকবেন। সো এই যে এক্সপ্যান্ড মার্কেট যে বাড়ছে, এবং দেখেন ইন্ডিয়া থেকে অনেকগুলো ব্র্যান্ড বাংলাদেশে চলে আসছে, থাইল্যান্ড থেকে আসছে ব্র্যান্ডগুলো। সো চারদিক থেকে কিন্তু ব্র্যান্ড বাংলাদেশে আসছে, এবং বড় বড় আপনি যদি চিন্তা করেন, আপনি কি চিন্তা করতে পারছেন যে পোমা আপনি বাংলাদেশে পাবেন? এখন পাচ্ছেন। স্কেচার্স আপনি বাংলাদেশে পাচ্ছেন, নাইকি বাংলাদেশে পাচ্ছেন। সো সবাই কিন্তু বাংলাদেশটাকে ফোকাস করছে, মার্কেট কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। সো এটা আর কিন্তু ছোট জায়গাতে নেই। সো জুতাকে আপনি আগের মতো না দেখে এটাকে বিশাল একটা ইন্ডাস্ট্রি হিসেবে, এবং আপনার দৈনন্দিন জীবনের বিশাল একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে চিন্তা করার সময় মনে হয় আসছে। যেহেতু মার্কেট এক্সপ্যান্ড হচ্ছে, তার মানে এখানে ডেফিনেটলি ক্যারিয়ার অপরচুনিটি তো আছেই, অবভিয়াসলি। এইদিকে আমরা যাব। তবে এই আলোচনাটা আরেকটু জানতে চাচ্ছি যে এই যে ডিমান্ড আমাদের দেশে জুতার, এই ডিমান্ডটা আসলে তাহলে ফুলফিল হচ্ছে কিভাবে? যে আপনি যে বললেন যে 36 কোটি পেয়ার জুতা আমরা ব্যবহার করেছি, সো এইটা কি এখানে লোকালি কতটুকু প্রডিউস হচ্ছে, কতটুকু বাইরে থেকে আসছে, এই পরিসংখ্যানটা কেমন? আচ্ছা, এই পরিসংখ্যানটা হচ্ছে, আমি যে 1960 সালের কথা বললাম, তো তার আগে কি মানুষ জুতা পরতো না? পরতো। এই যে 3500 বছর আগের তো জুতা খরম ছিল। হ্যাঁ, খরম ছিল। সো ছোট ছোট কোম্পানিগুলো সারা দেশেই আসলে ছিটিয়ে ছিল। তো যেটা হয়েছে, আমাদের 5 থেকে 7 বছর আগেও পুরো ইন্ডাস্ট্রিটা আসলে ডিপেন্ড ছিল, চায়না নির্ভর ছিল, ইন্ডিয়া নির্ভর ছিল, এবং হচ্ছে হ্যান্ডমেড নির্ভর ছিল। হ্যান্ডমেড জুতা তৈরি হতো, ঘরে ঘরে জুতা। যেমন ভৈরবে বলা হচ্ছে যে 19-এর দিকেও 10,000-এর মতো ফ্যাক্টরি ছিল ভৈরবের 20টা গ্রামে, যারা লোকাল জুতা তৈরি করত। 10,000-এর? 10,000।
20টা গ্রামে, ভৈরবের 20টা গ্রামে 10,000 জুতার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ছিল, প্রতি ঘরে ঘরেই ছিল, এটা হ্যান্ডমেড ছিল। সো সারা দেশেই কিন্তু হ্যান্ডমেড ছড়িয়ে এবং ছিটিয়ে ছিল। তো এখন আপনি যেটা বলছেন যে তাহলে আমরা চাহিদা মিট করছি কিভাবে, আমরা মিট করছি হচ্ছে 3টা ভাবে আমরা মিট করছি। নাম্বার 1 হচ্ছে এই যে হ্যান্ডমেডের বিশাল ইন্ডাস্ট্রি, ওখানে কিন্তু আপনার আধুনিক মেশিন লাগে না, আপনার হচ্ছে যে 10,000 স্কোয়ার ফিটের জায়গা দরকার নেই, একটা রুম হলেই হয়, 4-5 জন বসে শুরু করে দিয়েছে। সো ওই হ্যান্ডমেড কিন্তু হ্যান্ডমেড এবং লোকাল যেটা আছে ছোট ছোট কারখানা, ওরা কিন্তু 70% কভার করছে টোটাল চাহিদার। বাকি থাকে 30-র মধ্যে থেকে আমরা চায়না থেকে সারা বছরই জুতা বাংলাদেশে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, এবং ব্র্যান্ড যেগুলো আছে বাটা, অ্যাপেক্স, লোটো, দেন হচ্ছে স্টেপস, ওরা বাকিটা কভার করছে। সব মিলে আমার কাছে মনে হচ্ছে সব মিলে আরো দিন দিন চাহিদা কিন্তু বাড়ছে, আরো সুযোগ কিন্তু আছে। সো আমরা কি জুতা শুধু বাইরে থেকে আনি নাকি আমাদের এক্সপোর্টেরও কোনো? অবভিয়াসলি ভাইয়া এক্সপোর্ট হয়। আমি যদি এক্সপোর্টেরটা বলি, এক্সপোর্ট আসলে আমার কাছে যেটা মনে হয় গার্মেন্টসের পরে ফুটওয়্যার একটা বিশাল খাত হতে পারে, এটার সম্ভাবনা আসলে বিশাল। যেখানে হচ্ছে যে ফুটওয়্যার, পুরা পৃথিবীর ফুটওয়্যার ইন্ডাস্ট্রি মার্কেট যদি $405 বিলিয়ন হয়, তাহলে আমার কাছে মনে হয় পুরাটাই তো সম্ভাবনা। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে কতটা ইউটিলাইজ করতে পারছি। আমাদের এখানে স্পেসিফিক কোনো কি অ্যাডভান্টেজ আছে, মানে লাইক চায়না থেকে যে প্রচুর জুতা আসে, রাইট? সো এখানে আমাদের স্পেসিফিক কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ? ভাইয়া দেখেন, আমরা আসলে যে পরিমাণ জুতা আমাদের লক্ষ্যমাত্রা আছে রপ্তানির, তার আসলে খুব কম পরিমাণে আমরা করি, এবং এই রপ্তানি যে আমরা বলি যে আমরা ন্যাশনাল যে রপ্তানি হয় সেটার মাত্র 4%, অ্যারাউন্ড 4%-এর মতো চামড়া এবং চামড়াজাত পণ্য রপ্তানি করে আমরা পাই। এবং এটা যদি আমরা কনভার্ট করে জিডিপিতে নেই, তাহলে 0.5% আমরা জিডিপিতে এটা কন্ট্রিবিউট করি। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে 500 কোটি, এটা আমরা করতে পারি না। হিসাব বলছে যে আমরা 97, 98, 100 করে আমরা আটকে যাচ্ছি, মানে স্লাইটলি লেস দেন 20%। রাইট। সো এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আসলে অনেক কিছু করার আছে। এই জায়গাটাকে গার্মেন্টসের সাথে কিন্তু ফুটওয়্যারের অনেক মিল আছে, স্টিচিং থেকে শুরু করে এভরি জায়গায় মিল আছে, কিন্তু আমরা ইউটিলাইজ করছি না, বাট সুযোগ আছে। এই যে বিভিন্ন ধরনের জুতা বাইরে থেকে আসছে কিংবা আমাদের এখানেও তৈরি হচ্ছে, বড় বড় ব্র্যান্ডগুলোর হচ্ছে এখানে নিজস্ব ফ্যাক্টরিও আছে, মোটা দাগে এই জুতাগুলোর আসলে মোস্টলি ইউজড ম্যাটেরিয়ালগুলো কি কি? যেমন একটা তো হচ্ছে চামড়ার জুতা। চামড়ার জুতা আমরা সবাই হচ্ছে জানি যে যদি রিয়েল চামড়ার জুতা হয় সেটা অনেক বেশি টেকসই হয়, মজবুত হয়, ভালোও লাগে দেখতে। কিন্তু চামড়ার জুতার তো অ্যাকচুয়ালি হচ্ছে দাম বেশি, সো সবাই ওইভাবে হয়তো অ্যাফোর্ড করতে পারে না। সো আরো অনেকগুলো ম্যাটেরিয়াল এখানে হয়তো আছে, এটা সম্পর্কে আমাদের সবার খুব ভালো আইডিয়াও নেই। রাইট। সো ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল টার্মস। সো এইখানে কোন ধরনের ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়, বা এগুলোর মধ্যে কি আসলে ভালো খারাপ আছে, বিভিন্ন মানে গ্রেডের ম্যাটেরিয়াল থাকতে পারে? না, তা তো অবশ্যই আছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি যে আপনি হয়তোবা জানতে চাচ্ছেন যে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে এটা আসলে কোন গ্রেডের চামড়া বা এই ধরনের সামথিং কোন কিছু। না, আসলে দেখেন কি, চামড়া যেটা হয় এটা তো ন্যাচারাল। সো যখন আপনি চিন্তা করবেন যে আমি চামড়ার কিনবো, আমার সাজেশন থাকবে যে আপনি ব্র্যান্ডের দিকে চলে যান। আচ্ছা, কারণটা আমি বলি যে খুব সহজেই ইদানিং মানুষজন বলে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন বা কোথাও অন্য কোথাও পাবেন যে চামড়া আমাদের দেশে এত সস্তা কিন্তু চামড়ার জুতা এত দাম কেন? খুবই প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন আসে। এখন এখানে আসলে একটা বা দুইটা ফ্যাক্ট দিয়ে আপনি এটাকে ডিফাইন করতে পারবেন না, এখানে 4-5টা ফ্যাক্ট আছে। আমি যদি একটু বলি আপনাকে, এই চামড়ার যে মান, সেটা মান নিয়ন্ত্রণের জন্য পৃথিবীতে সার্টিফাইড করার জন্য একটা অর্গানাইজেশন আছে, এটাকে বলা হয় লেদার ওয়ার্কিং গ্রুপ। লেদার ওয়ার্কিং গ্রুপ। তো ওরা কি করে, চামড়ার মানটা সারা পৃথিবীতে নির্ণয় করে। তো আমাদের দেশে ওদের সার্টিফাইড কোম্পানি আছে মাত্র 6টা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আছে 139টা, এবং আমাদের পার্শ্ববর্তী আরেক দেশ চায়না, ওদের আছে 103টা। ফলে যেটা হচ্ছে, আপনি যখনই চাইবেন যে আমি আমাদের রপ্তানিটা বাড়াবো, আপনাকে অবভিয়াসলি ওই সার্টিফাইড হয়ে তারপরে যেতে হবে, কিন্তু আপনার তো সেই সুযোগটা সীমিত।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এই সার্টিফাইড কোম্পানিগুলো সার্টিফাইড বাড়াচ্ছি না কেন? ট্যানারি আমাদের আছে অনেক, কিন্তু সার্টিফাইড ট্যানারি কেন মাত্র 6টা হবে? আমরা তো সাভারে ট্যানারি স্থানান্তর করেছি। হ্যাঁ, সাভারে আসলে যেটা হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এরা হচ্ছে সার্টিফাইড তখনই দেয় যখন কমপ্লায়েন্স কোনো ইস্যু না থাকবে, পরিবেশ এবং সোশ্যাল দুটা। তো যেটা হচ্ছে ডয়েচে ভেলে একটা রিপোর্ট আসছে যে আমাদের দেশে যারা ট্যানারি মালিক আছেন ওনারা এইভাবে চিন্তা করেন না, যার ফলে হচ্ছে কি আমাদের ওই সার্টিফাইড ট্যানারি কোম্পানিগুলো বাড়ছে না। সার্টিফাইড ট্যানারি কোম্পানিগুলো যখন বাড়ছে না, তখন আমরা বিদেশে চামড়া এবং চামড়াজাত পণ্য রপ্তানি বাড়াতে পারছি না, কারণ কোনো ব্র্যান্ডই আপনাকে ওই সার্টিফাইড না হলে আপনার ওই প্রোডাক্ট নেবে না। ইভেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে প্রতি বছর 1,000 কোটি টাকার মতো চামড়া আমদানি করতে হয়। এখন আপনি বলতে পারেন যে কোরবানির সময় তো চামড়া 100 টাকা বিক্রি হয় না, তাহলে কি কেন আমরা এই এত চামড়া রেখে আমরা কেন বাইরে থেকে 1,000 কোটি টাকার চামড়া আনি? প্রশ্ন হচ্ছে আমাদের যেসব ব্র্যান্ড এনে যেসব শিল্প কারখানায় এই চামড়াটা ইউজ হবে সেটা সার্টিফাইড চামড়া লাগবে, কিন্তু আমাদের তো সার্টিফাইড চামড়া নেই। মাত্র আমাদের সার্টিফাইড ট্যানারি আছে 6টা, সেটা দিয়ে আমাদেরকে সাপ্লাই দিতে পারছে না। লোফলটা এখানে রয়ে গেছে। ফলাফল যেটা হচ্ছে প্রতি বছর আমাদেরকে বিদেশ থেকে চামড়া, আমাদের কাঁচামাল থাকা সত্ত্বেও শুধুমাত্র সার্টিফাইড না হওয়ার কারণে সার্টিফাইড চামড়া এনে প্রোডাকশন চালিয়ে যেতে হচ্ছে। ফলাফল কি হচ্ছে? আমাদের দেশে কাঁচামাল আছে কিন্তু ইউটিলাইজেশন নাই। আমরা না পারছি রপ্তানি করতে, না পারছি দেশীয় চাহিদা পূরণ করতে। ফলে কি হচ্ছে আমাদের চামড়া সে আগের পুরাতন আমলে যেভাবে হতো সেভাবেই রয়ে যাচ্ছে। এটার আসলে তেমন একটা ভ্যালু ক্রিয়েট করতে পারছে না। মানে ব্যাপারটা যার দরুন একটু দুঃখজনক না? হ্যাঁ, দুঃখজনক হলেও আসলে নিশ্চয়ই করে কর্তৃপক্ষ দেখবেন। এ নিয়ে সাম্প্রতিককালে ডয়েচে ভেলে একটা বিস্তারিত রিপোর্ট নিয়ে আসছে। তা আমরা আশা করছি যে যদি সার্টিফাইড ট্যানারির সংখ্যা 6 না হয়ে 60 হতো, তাহলে হয়তোবা এই দেশ থেকে প্রচুর পরিমাণে চামড়া এবং চামড়াজাত দ্রব্য খুব সহজে আমরা রপ্তানি করতে পারতাম। ইভেন আমাদেরকে অ্যাটলিস্ট আমদানি করতে হতো না। এবং আমরা যে এখন যে সিনারিও দেখি যে চামড়ার দামই নেই, তখন কিন্তু আমরা সেটা পেতাম। সো আশা করছি যে নিশ্চয়ই করে কর্তৃপক্ষ এটা নিয়ে কাজ করবে। ভাইয়া, সাধারণ মানুষের পক্ষে কি বুঝার কোনো উপায় আছে আদার দেন ওই যে সার্টিফিকেশন বা ব্র্যান্ডের কাছে যাওয়ার পরে যেটা বুঝবে? এখন ধরা যাক ব্র্যান্ডের কাছে যেটা গেল সেটা তো হচ্ছে ওই সার্টিফাইড চামড়া, যেটা সেটার হয়তো একটা সার্টিফিকেশন থাকে, ওইটা দেখে অথেন্টিসিটি বোঝা যায়। আমি নিশ্চিত হলাম যে আমি দাম দিয়ে কিনলাম বাট আমি চামড়াটাই পেলাম। বাট ওই সার্টিফিকেশন ছাড়াও এমনিতে চামড়ার তো অনেক পণ্য পাওয়া যায় অবভিয়াসলি। সো একটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে এটা আসলে চামড়াই বাট সিনথেটিক ম্যাটেরিয়াল না? আচ্ছা বা দেখেন, দিন দিন কিন্তু সিনথেটিক ম্যাটেরিয়ালের চাহিদা বাড়ছে মার্কেটে এবং অ্যাভেলেবিলিটিও অনেক বেশি। সো এবং প্রাইসের দিক থেকে কিন্তু সিনথেটিক যেটা সেটা একটু কমের মধ্যে হয়, যেহেতু ম্যাস প্রোডিউস। হ্যাঁ, রাইট। তো এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন? এটা আসলে টেকনিক্যাল টার্মস, এটা আসলে একটু চিন্তার ব্যাপার। বাট ইন জেনারেল মানুষের জন্য আমি বলবো কি যে আপনি যারা আপনাকে বলবে যে আমি আগুন দিয়ে পুড়িয়ে দেখাবো, ওর কাছে আপনি যাওয়ারই দরকার নেই। আর নর্মালি হচ্ছে যে আমরা দেখবো লেয়ার কয়টা, আচ্ছা, এবং লেদারের ন্যাচারালিটি থাকে, একদম দেখি মনে হবে এটা সফট, অনেক বেশি ন্যাচারাল লুক থাকবে। এবং অনেক সময় হয় কি যে প্রথম দিকে কিন্তু আপনি গ্রান পাবেন, লেদারের কিন্তু আলাদা একটা গ্রান আছে। সো ওইসব দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, এটা লেদার হওয়ার সুযোগ থাকে। মানে ওই স্মেলটা একটা ইন্ডিকেটর, আর হচ্ছে একটাই লেয়ার থাকবে, রাইট, এবং একটা ন্যাচারাল লুক থাকবে। ওভারলি পলিশড বা হচ্ছে মানে এরকম টেক্সচার সফটনেসটাও একটা হতে পারে। সাম্প্রতিককালে ডয়েচে ভেলে একটা রিপোর্ট প্রকাশ করেছে চামড়া এবং চামড়াজাত পণ্য নিয়ে। তো ওখানে একটা রিপোর্টের একটা অংশে আসছে যে আমাদের দেশে যে ট্যানার্স অ্যাসোসিয়েশনের যে সভাপতি শাহিন, উনি একটা কথা বলেছেন, কথাটা আমার খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে সারা বিশ্বেই চামড়াবিহীন জুতা, আই মিন সিনথেটিক, রাবার, কাপড়ের জুতার চাহিদা বাড়ছে। এবং উনি বলছেন যে বাংলাদেশেও কম্পারেটিভলি ডে বাই ডে চামড়াবিহীন যেসব জুতা আছে, যে রাবার, সিনথেটিক, কাপড়ের জুতার চাহিদা বাড়ছে। যার ফলে আসলে টোটাল যেহেতু চামড়াবিহীন জুতার চাহিদা সারা পৃথিবীতে এবং বাংলাদেশে দুটারই বাড়ছে,
এই জন্য চামড়া রপ্তানি কমে গেছে বলে উনি কারণ হিসেবে উল্লেখ করেছেন। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ল্ড ফুটওয়্যারের তথ্য অনুযায়ী 2022 সালে ওনারা বলছেন যে সারা পৃথিবীতেই অ্যারাউন্ড 4 কোটি পেয়ারের মতো জুতা তৈরি হয়েছে মানে চামড়াবিহীন, যেটা কাপড়ের জুতা বা চামড়াবিহীন যেটা, এবং এর মধ্যে থেকে যেটা রপ্তানি করেছে ওই ওয়ার্ল্ড ফুটওয়্যার যেটা বলছেন যে প্রায় 1,520,000 এরকম, মানে প্রায় অর্ধেকের কাছাকাছি কিন্তু রপ্তানি করেছেন যেটা চামড়াবিহীন জুতা। আচ্ছা, মানে হচ্ছে কাপড় সিনথেটিক। এটা তার মানে দাঁড়ালো কি, শুধু চামড়ার উপর নির্ভরশীলতা দিন দিন আসলে কমে আসছে, এবং চামড়াবিহীন যেসব জুতা আছে, আপনি আমাদের দেশের দিকে তরুণদের দিকে তাকান, আপনি দেখবেন যে ওরা জিন্সের প্যান্ট পরছে, ওরা হচ্ছে স্পোর্টস শু পরছে, কাপড়ের জুতা পরছে, এবং একটা সময় ছিল যে শুধু শীতকাল আসলে আমরা জুতা কিনি। নো, এখন আপনি দেখবেন সারা বছরই কিন্তু পড়ছে। এখন যেমন বর্ষাকাল, আমি নিজেই কিন্তু হচ্ছে অন্য সবকিছু বাদ দিয়ে এখন ক্রক্স পরে আসা যাওয়া করি। রাইট। সো আমরা আসলে শুধু যে আমাদের দেশে কেন তো চামড়ার আসলে মূল্য নেই, চামড়ার জুতার দাম কেন, ওইটা যেমন প্রশ্ন, ঠিক তদ্রুপ ভাবে আসলে চামড়ার টোটাল পৃথিবীতেই চামড়ার বিহীন যেসব জুতা আছে, কাপড়ের জুতা, সিনথেটিক জুতা, রাবারের, ওগুলোর চাহিদা দিন দিন বাড়ছে। সো আমরা নিজেরাও কিন্তু রপ্তানি করছি। আমাদের যে টোটাল রপ্তানি আছে চামড়া এবং চামড়াজাত পণ্য, প্রায় সমপরিমাণ রপ্তানি আছে হচ্ছে চামড়াবিহীন কাপড়ের জুতোর ক্ষেত্রে। এবং আপনি জেনে আরো খুশি হবেন যে বাংলাদেশে পরিবেশ বান্ধব একটা কারখানা হয়েছে ময়মনসিংহে। এটা হচ্ছে সুনিভার্স শু। ওরা বিদেশে রপ্তানি করছে, ওরা কিন্তু চামড়া না, চামড়াবিহীন জুতা, এবং এটা পরিবেশ বান্ধব, 100% পরিবেশ বান্ধব। এবং আমার ইচ্ছে আছে যদি কখনো সুযোগ হয় ওখানে ভিজিট করার। সো এরকম আরো ফ্যাক্টরি কিন্তু হবে, একটা হয়েছে মানে আরো হবে। সো আমাদের কিন্তু শুধু চামড়া না, চামড়াবিহীন যেসব ফুটওয়্যার প্রস্তুত হয় সেগুলোও কিন্তু সুযোগ আছে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের। ভাইয়া, এখানে একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে এই যে আমরা তো চামড়া বলতে বা চামড়াজাত পণ্য বলতে যে জুতা কিংবা ব্যাগ, বেল্ট, মানি ব্যাগ এই জিনিসগুলোকে বুঝে থাকি। রাইট। তো ম্যাক্সিমাম কেসে হচ্ছে হয় গরুর চামড়া কিংবা হচ্ছে ছাগলের চামড়া এরকম, বাট আরো অনেক ধরনের এক্সোটিক চামড়ার কথা আমরা শুনে থাকি, লাইক হচ্ছে কুমিরের চামড়ার ব্যাগ অনেক এক্সপেন্সিভ, কিংবা হচ্ছে সাপের চামড়া, এটার স্যান্ডেল বা জুতা এগুলোর কথা শুনেছি। ইভেন সেদিন কোন একটা পোস্টে হয়তো দেখলাম মাছের চামড়া, সেটা দিয়েও নাকি হচ্ছে জুতা তৈরি করা হয় বা ঘড়ির বেল্ট তৈরি করা হয় এরকম। সো এই ইন্ডাস্ট্রিটা আসলে কত বড়, নাকি এটা জাস্ট একটু মানে শখের জায়গাটাই শুধু ধরে আছে? দেখেন, মেইনলি হচ্ছে ফুটওয়্যার তো আসলে ফ্যাশন ইন্ডাস্ট্রি, রাইট? তো আপনি হচ্ছে যারা নাইকি, অ্যাডিডাস পরে, আপনার কি মনে হয় যে শুধু পা সুরক্ষার জন্যই পরে? নিশ্চয়ই করে না, ইটস এ ফ্যাশন। সো আপনি, আমার কাছে যেটা মনে হয়েছে যে থাইল্যান্ড বা এর আশেপাশে যারা আছে, তাইওয়ান, ওইদিকে কিন্তু এর ব্যবহার আছে। আচ্ছা। সো আমরা কি অবস্থায় আছি, আমরা হচ্ছে আমাদের দেশে যে উৎপাদিত চামড়া হয় সেগুলারই আমরা সঠিক প্রসেসিং করে সেগুলো থেকে আমরা সঠিক আউটপুট নিতে পারছি না। তো যখন আমরা এটা পারবো, হয়তোবা অদূর ভবিষ্যতে আমরাও হয়তোবা চিন্তা করব, কারণ আমাদের দেশেও কুমিরের চাষ হয় এবং আমাদের দেশে অনেক সাপ পাওয়া যায়। সো আমরা হয়তোবা আমি জানি না বন্যপ্রাণী সংরক্ষণ আইন কি বলে, বাট হয়তোবা সুযোগ থাকবে, সুযোগ থাকবে, বাট এখন না, এটা হয়তোবা সময় লাগবে। তবে হ্যাঁ, এটা সত্যি যে আমাদের দেশেও কিন্তু এই পণ্যগুলো দেখা যায়, সব ম্যাক্সিমাম না, সবগুলোই হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট, আমদানিকৃত প্রোডাক্ট। ভাই, জুতা নিয়ে আপনার জীবনে কি কোনো মজার ঘটনা আছে যেটা আমাদের সাথে আজকে শেয়ার করতে পারেন? আচ্ছা, আসলে আমি দুইটা ঘটনা বলি। আমি যখন 2013 জানুয়ারিতে আমি যখন বাটাতে জয়েন করলাম, তো প্রথমে আমাকে ইন্ডাকশনের জন্য পিডিতে নিয়ে গেল, মানে অন্যগুলো এইচআর থেকে শুরু করে আস্তে আস্তে তো সব ডিপার্টমেন্ট যাচ্ছে, এটা নিয়ে যাচ্ছে। পিডিতে নেওয়ার পর আমাকে যেই টেবিলে বসতে, আমরা তিনজন ছিলাম, যেই টেবিলে বসতে দেওয়া হলো, চারদিকে কাগজের উপর জুতা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি একজনকে বললাম, হোয়াট ইজ দিস, জুতা কেন টেবিলের উপরে আসবে? ওই ভদ্রলোক আমাকে বললেন, ভাইয়া আপনি 2 মাস সময় দেন, আপনি জুতা শুধু টেবিলে রাখবেন না, আপনি জুতা গ্রান নেবেন, আপনি জুতা পারলে খেয়েও দেখবেন যে ঠিক আছে কিনা। তো আলটিমেটলি কি হয়েছে, পরে কিন্তু জুতা নিয়ে কাজ করার কিন্তু এমনই হয়েছে যে পরে দেখা গেছে এখনো আমার টেবিলে আপনি গেলে দেখবেন যে 1 পেয়ার 2 পেয়ার এখানে ওখানে আছে, কারণ সারাক্ষণ জুতা নিয়ে কাজ কারবার। এবং আমার একটা অভ্যাস আছে যে হচ্ছে জুতা নিলে আমি ধরি, ইভেন গ্রান নেওয়ার চেষ্টা করি, যে বোঝার চেষ্টা করি যে কোন ধরনের কেমিক্যাল কি ইউজ করেছে। আরেকটা ঘটনা হচ্ছে, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, তো আমরা একসাথে
থাকতাম বন্ধু বান্ধব মিলে। তো এখন আমার এক বন্ধু, ও হচ্ছে জুতা কিনে এনে বাসায় রেখে প্যাকেটটা ফেলে দিয়ে জুতাটা রেখে ওর কাজে চলে গেছে, সম্ভবত টিউশন চলে গেছে। এখন আমি ইউনিভার্সিটি থেকে আসার পরে ফ্রেশ হয়ে আমি আবার চিন্তা করলাম আমার নিজেরও টিউশন আছে, আমি একটু বের হবো। তো আমি নতুন জুতা দেখে আমি লোভ সামলাতে না পেরে আমি এটা পরে চলে গেলাম। বন্ধু জুতা আমি পরতেই পারি। আমি পথে নেমে মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে পেছনে তাকিয়ে দেখি জোড়া জুতাখানা নেই। এখন আমি তো মাথায় হাত, আমি ওকে কি বলবো। শেষে আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমি এটা চেপে যাই। শেষে আমি কিছু দূর হেঁটে গেলাম, গিয়ে রিক্সা নিয়ে পরে আমি নিজের স্যান্ডেল কিনে নিলাম। বাসায় আসার পরে রাত্রে যখন কাজ শেষ করে আসছি, তোল কালাম কাণ্ড, আমার জুতা কে নিয়েছে। বাসার ভেতরে ছিল, নিশ্চয়ই করে কেউ পরে বাইরে গিয়েছে আর ফেরত দেয়নি। তো আমি আসলে ওই সিচুয়েশনটা এমন ছিল, আমি যদি তখন বলতাম তো সিচুয়েশনটা অনেক খারাপ হতে পারতো। তো আমার বন্ধুর নাম হচ্ছে কাজী সামিম হাসনাইন, ও নিশ্চয়ই করে যদি অনুষ্ঠানটা দেখে, বন্ধু আমি আসলে আজকে বলছি এটা আমি নিয়েছিলাম, এটা চুরি হয়ে গেছিল। আর আমি আসলে এতদিন এটা ভুলে গেছিলাম, বন্ধু মানুষ বলার প্রয়োজন বোধ করিনি। তো এই ধরনের মজার অনেক স্মৃতি আছে। আজকে মানে এই এপিসোডের মাধ্যমে সিক্রেট রিভিল হয়ে গেল। রাইট ভাইয়া, যদি এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারের কথা বলি, সো এইখানে কেমন ধরনের সুযোগ আছে? লাইক কেউ এক্সিস্টিং ইন্ডাস্ট্রিতে হয়তো কোনো একটা পার্টে কাজ করতে পারে, মেবি সেলস এন্ড মার্কেটিং এই বিষয়টা নিয়ে কাজ করতে পারে, কেউ হয়তো ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে পারে, আবার কেউ হয়তো সাপ্লাই চেইন কিংবা ডিস্ট্রিবিউশন এইগুলো নিয়েও কাজ করতে পারে। আবার অনেকে হয়তো এক্সিস্টিং ইন্ডাস্ট্রির বাইরে বা এক্সিস্টিং এস্টাবলিশমেন্টের বাইরে এন্টারপ্রেনারশিপ নিয়ে এগিয়ে আসতে পারে। যেমন আপনি যে ভৈরবের কথা বলছিলেন, যেখানে মাত্র 20টা গ্রামে হচ্ছে 10,000-এর মতো হচ্ছে ছোট ছোট এরকম ইন্ডাস্ট্রি ছিল বা কোম্পানি ছিল। সো এই জিনিসগুলো নিয়ে আপনার মানে ধারণাটা কি, যে এখানে কেমন ক্যারিয়ার অপরচুনিটি হতে পারে? আচ্ছা ভাই, এটা দুইটা পার্ট, আমি একটু যাই। এটা খুব ভালো একটা প্রশ্ন ছিল আপনার থেকে। মেইনলি প্রথম দিকে কি ছিল, এটা একটা আনঅর্গানাইজড সেক্টর ছিল। বাটা লিড দিয়ে আসছিল, অ্যাপেক্স এরপরে যুক্ত হলো, আস্তে আস্তে লোটো আসলো। সো দে আর দ্য অর্গানাইজড কোম্পানি। এটা হচ্ছে যারা লোকাল মার্কেটে সাপ্লাই করছে, অ্যাপেক্স বাইরেও করছে। আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে পুরো এক্সপোর্ট, ওখানে বাইরে থেকে অর্ডার নিয়ে আসে, ওরা প্রোডাকশন করে দিচ্ছে। দুইটা সেক্টর। তো আমি যদি প্রথম সেক্টরের কথা বলি, সেটা হচ্ছে যে আমি নিজে যখন 2013 সালে বাটাতে জয়েন করি, তখন আমার মধ্যেও চিন্তা আসছিল মাত্র গুটি কয়েক কোম্পানি, তো ভবিষ্যতে আসলে এর ফিউচার কি। এবং আমরা তো জানি যে আমার নিজের বাড়িও কিশোরগঞ্জ, সো আমি ভৈরব সম্পর্কে আমার অবগত ছিল, আমি জানতাম। তো যেহেতু এটা আনঅর্গানাইজড সেক্টর, আসলে কি হবে, আমার এখানে ফিউচার কি। তো আমার কাছে মনে হয়েছিল যেহেতু বাটা অর্গানাইজড, অ্যাপেক্স অর্গানাইজড, লোটো অর্গানাইজড, সো এরকম আরও অনেকগুলো কোম্পানি আসবে ভবিষ্যতে যারা অর্গানাইজড ওয়েতে, স্ট্রাকচারাল ওয়েতে আগাবে। এবং এখন যেটা অর্গানাইজড নেই সেটাও ভবিষ্যতে আস্তে 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 করে অর্গানাইজ হবে। তো এই পর্যায়ে এসে আমরা কি দেখি, আমরা এসে দেখি যে ধরেন বাটা, অ্যাপেক্স, লোটোর পাশাপাশি এখন কিন্তু আপনি যদি গুনতে থাকেন, আপনি 20 থেকে 25টা ব্র্যান্ড পাবেন যারা আসলে অর্গানাইজড। সো ওখানে সুযোগ আছে, প্রত্যেক সেক্টরে অর্গানাইজড মানে হচ্ছে তাদের মার্কেটিং থেকে শুরু করে সেলস পলিসি সব কিছুই কিন্তু অর্গানাইজড, সব জায়গায় কিন্তু কাজের সুযোগ আছে, প্রোডাকশনের দিকেও আছে, অন্য সকল সাপ্লাই চেইন, অ্যাকাউন্টস, এটা সব জায়গায় সুযোগ আছে। মজার ব্যাপার হচ্ছে গত 4-5 বছরে এই আমাদের দেশের অর্গানাইজড ব্র্যান্ডের পাশাপাশি মোস্টলি ইন্ডিয়া থেকে কয়েকটা ব্র্যান্ড আসছে। আমি বলি, আসছে হচ্ছে 2018-17 দিকে আসছে ভিকেসি গ্রুপ। ওরা ইন্ডিয়াতে পিইউ ফুটার তৈরি করেন, ওরা ইন্ডিয়াতে পিইউ ফুটারের নাম্বার 1। আচ্ছা, ওনারা বাংলাদেশে 18 সালে শুরু করেছেন, আমি ওখানে কাজ করেছি, 2 বছর প্লাস কাজ করেছি। ওনারা অর্গানাইজড। কেমন অর্গানাইজড? ওনাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে আমির খান। তাহলে আপনি নর্মালি ফুটওয়্যারটাকে যেখানে ডিসঅর্গানাইজড সেক্টর হিসেবে চিন্তা করতে হতো, এখানে বাটা, অ্যাপেক্স বাদে আরেকটা কোম্পানি আসছে যারা আমির খানের মতো লোককে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ দিতে পারছে। তার মানে ওরা বাংলাদেশে ব্যবসা ভালো করছে, রাইট। এরপরে আসলো আমি এখন যেই কোম্পানিতে কাজ করছি, কাইরোস ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওনারাও ভালো করছেন। আমরা স্যান্ডেলের পাশাপাশি এখন আমরা স্পোর্টস শু তৈরি করছি, আমরা ইনশাল্লাহ আরও ভালো করব। এর পাশাপাশি ইন্ডিয়া থেকে আরও 2টা কোম্পানি আসছেন, ইউনাইটেড আসছে, পিকাসো আসছে, আরও অনেক কোম্পানি আসছে। তো তার মানে কি আস্তে আস্তে কিন্তু সেক্টরটা
অর্গানাইজড Organized হচ্ছে। এবং আপনি আরো খুশি হবেন যে ভৈরব ব্রাহ্মণবাড়িয়াতে যেসব হ্যান্ডমেড কোম্পানি ছিল আমি আগে বলেছিলাম, সেগুলো এখন কনভার্টেড হয়ে পিইউ ফুটওয়্যার হয়ে যাচ্ছে। সো মেশিন ইউজ হচ্ছে, আধুনিক টেকনোলজি ইউজ হচ্ছে, ফলে ওনারাও আস্তে আস্তে অর্গানাইজড হচ্ছেন, অনেকে হয়ে গেছেন, অনেকে হচ্ছেন। ফলে হচ্ছে কি, এটা একটা বিশাল সেক্টরে পরিণত হচ্ছেন। তো আমি আপনাকে বলেছিলাম শুরুতে যে এটা 17,000 কোটি টাকার মার্কেট। এই মার্কেট কিন্তু আমরা চায়না নির্ভরশীলতা কমে আসছে, ইন্ডিয়ার নির্ভরশীলতা কমে আসছে, আমরা এখানেই কিন্তু সরকারের কিছু পলিসির কারণে এখানে আরও কোম্পানি আসবে, এখানে আরও ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন হবে এবং এটা অনেক বেশি ফ্ল্যারিশ হবে। এবং জব মার্কেটের ক্ষেত্রে তো বটেই, ন্যাশনাল জিডিপিতেও এটা একটা বিশাল মার্কেট হিসেবে, ইন্ডাস্ট্রি হিসেবে এটা আবির্ভূত হবে বলে আমি আশা করি। যদি এর অন্য পার্ট দেখি, এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি যদি দেখি, তো এখানে কিন্তু অনেক কোম্পানি আগে থেকে ছিল। নতুন করে আমাদের দেশের অনেক কর্পোরেট হাউস ফুডের ব্যবসায় চলে আসছেন। এবং শুধু তাই না, অনেক বাইরে থেকেও, থাইল্যান্ড থেকে স্পেশালি আর অন্য জায়গা থেকে কিন্তু নতুন করে লোকজন আসছেন, ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করছেন। সো ওইটারও দিন দিন ফ্লারিশ হচ্ছে। সো আমরা লোকাল মার্কেট এবং এক্সপোর্ট দুটারই কিন্তু সেক্টর বড় হচ্ছে। আপনার একটা প্রশ্ন ছিল যে এন্টারপ্রেনারশিপ হিসাবে নেওয়া যায় কিনা। দেখেন, আমাদের দেশে অলরেডি দুইভাবে একটা এন্টারপ্রেনারশিপ শ্রেণী গড়ে উঠেছে ফুটওয়্যার সেক্টরে। কিভাবে? নাম্বার ওয়ান হচ্ছে, এখন আমি অনেকের দেখা পাই বা আমার কাছে অনেকে ফোন আসে যে ভাই আমি ফুটওয়্যার ব্যবসা শুরু করতে চাই। ইভেন অনেকে চায়না থেকে প্রোডাক্ট এনে, এখন তো সব কিছু টেকনোলজির যুগ, সব কিছু হাতের মুঠোয়, তো অনেকে চায়না থেকে প্রোডাক্ট এনে কিন্তু অনলাইনে সেল করছে। সো এইভাবে কিন্তু অনেকে ফেসবুকে পেজ খুলে অনলাইনে সেল করে কিন্তু অনেকেই প্রতিষ্ঠা পেয়ে গেছে, আপনি ফেসবুকে ঘাটলেই দেখবেন। সেকেন্ডলি হচ্ছে, ভৈরবের মতো করে, ভৈরবের ব্রাহ্মণবাড়িয়ার মতো করে অনেক লোকজন যারা আসলে হ্যান্ডমেড ফুটওয়্যার একদম মৃতপ্রায় ছিল এবং ওখানে খুব ভালো যন্ত্রপাতি ইউজ হতো না, তো এখন দেখা যাচ্ছে অনেকেই অল্প অল্প বিনিয়োগ করে 5 জন 10 জন মিলে কিন্তু ভৈরব এবং ব্রাহ্মণবাড়িয়া, চিটাগং এবং অনেক আরো অন্য জায়গায়, ঢাকার আশেপাশে অনেক জায়গায় এরকম 5 জন 7 জন মিলে চায়না, স্পেশালি চায়না থেকে টেকনোলজি আমদানি করে ওরা কিন্তু হ্যান্ডমেড থেকে পিইউ, পলিইউরিথিন পিইউ ফুটওয়্যারে চলে আসছে। এবং বর্তমানে কিন্তু আমি বলেছি যে পিইউ ফুটওয়্যার অনেক ভালো করছে, কারণ হচ্ছে এটা হচ্ছে লাইট ওয়েট এবং হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়, অনেক বেশি টেকসই এবং কম্পারেটিভলি কিন্তু প্রাইসে অনেক সস্তা। ফলে যেটা হয়, আমাদের দেশে ধরেন অধিকাংশ মানুষ হচ্ছে পিরামিডের, বটম অফ দ্য পিরামিডে বাস করে, ওনাদের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু এই কোম্পানিগুলো, পিইউ যে ইন্ডাস্ট্রি আছে, পিইউ কোম্পানিগুলো প্রোডাক্ট দিতে পারছে। ফলে এই জায়গায় কিন্তু অনেক নতুন করে কোম্পানি ডেভেলপ হচ্ছে, এন্টারপ্রেনারশিপের ব্যবস্থা হচ্ছে। এখন কেউ যদি চায় যে এই সেক্টরে আসবে, দুইভাবে আসতে পারেন। একটা হচ্ছে যে উনি হয় আমাদের ধরেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফুটওয়্যার মার্কেট হচ্ছে ঢাকা গুলিস্তানে, আরেকটা হচ্ছে ভৈরবকেও ধরা হয় সেকেন্ডলি। সো ওই দুই জায়গায় ভিজিট করলে কিন্তু উনি একটা আইডিয়া পাবেন যে উনি কীভাবে ওনার ব্যবসাটা শুরু করবেন। প্লাস আমি বলবো, যদি সুযোগ থাকে, সামর্থ্য থাকে, তাহলে চায়না একবার ভিজিট করতে পারেন। ওখান থেকে কিন্তু চায়না থেকে পণ্য এনে অনলাইনে বিক্রি করা যেতে পারে। তো এভাবে কিন্তু আমাদের দেশে এন্টারপ্রেনারশিপের সংখ্যা আশা করছি আরও বাড়বে, অনেক বেড়েছে, আরও বাড়বে, যে কেউ শুরু করতে পারে। এই সেক্টরটা কিন্তু অনেক বিশাল। এই সেক্টরে আজকে শুরু করলে আস্তে আস্তে এটা ফ্ল্যারিশ হবে এবং আমাদের আমদানি নির্ভরতা কমবে এবং আলটিমেটলি কিন্তু ব্যবসাটা ভালো হবে। ভাইয়া, আপনার এই এই ইন্ডাস্ট্রিতে কাজের এক্সপেরিয়েন্স থেকে যদি আমাদেরকে এমন দু একটা জিনিস বলতে পারেন যে ভবিষ্যতে যদি বাংলাদেশের এই ফুটওয়্যার ইন্ডাস্ট্রিটাকে অনেক বেশি জোরালোভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মোটা দাগে এমন কি কি অবস্টাকল আছে বা এমন কি কি হচ্ছে ডিফিকাল্টির জায়গা আছে যেটা হয়তো হয় গভর্নমেন্ট লেভেল থেকে সমাধান হতে পারে বা উদ্যোক্তারা সমাধান করতে পারেন, যে এইরকম কয়েকটা জিনিস সমাধান হলে এই ফুটওয়্যার ইন্ডাস্ট্রিটা হচ্ছে আরো বেটার লেভেলে চলে যাবে বা হচ্ছে সামনে খুব জোরালোভাবে আগাবে? ফাইন, হ্যাঁ, এটা খুবই সুন্দর প্রশ্ন। আমি এটাকে দুইভাবে বলতে চাই। একটা হচ্ছে, আপনি যদি চামড়াজাত পণ্য বাড়াতে চান, চামড়াজাত পণ্য যদি আপনি রপ্তানি বাড়াতে চান, তাহলে আপনাকে ওই যে সার্টিফাইড ট্যানারির সংখ্যা, এটা আসলে আলটিমেটলি বাড়াতে হবে। এটার কোনো উপায় নেই, এটা বাড়াতেই হবে আপনাকে।
আর আপনি যদি চান যে না এর বাইরে আমি আরো কিভাবে করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে অলরেডি কিছু ইনিশিয়েটিভ সরকার নিয়েছে। যেমন হচ্ছে আমাদের আমদানি নির্ভর, আগে যেটা হতো রেডিমেড গুডস আসতো চায়না থেকে এবং ইন্ডিয়া থেকে, সো এর উপর কিন্তু ট্যাক্স আরোপ করা হয়েছে, ফলে এটা কমে গেছে। এখন যেটা হচ্ছে যে আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং ইউনিট বেশি হচ্ছে, যেহেতু ওখান থেকে পণ্য বাইরে থেকে আনতে গেলে ট্যাক্স বেশি পড়ছে। সো ম্যানুফ্যাকচারিং ইউনিট যে বাড়ছে, ওদের পুঁজি স্বল্পতা আছে। আমি অনেক ইন্ডাস্ট্রিতে দেখেছি যে ওনাদেরকে যদি আসলে সরকারের কোনো বিশেষ আওতায় এনে প্রশিক্ষিত করা যায়, প্রশিক্ষণটা দেওয়া যায়, আগ্রহ আছে, প্রশিক্ষণের অভাব আছে। ম্যাক্সিমামই হচ্ছে হ্যান্ডমেড থেকে উঠে আসা, সো স্ট্রাকচারাল ওয়েতে ওনারা কাজ করতে জানে না। সো এই জায়গাটা যদি ওনাকে ট্রেনিংয়ের সাপোর্টটা দেওয়া যায় এবং গুছিয়ে দেওয়া যায় যে এইভাবে তুমি আগাও, পড়ার গাইডলাইন দেওয়া যায় এবং আর্থিকভাবে যদি কোনোভাবে সহায়তা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এই মানুষগুলো দ্রুত উঠে আসবেন এবং এটা আমাদের জন্য কিন্তু অনেক লাভবান প্রজেক্ট হিসেবে বিবেচিত হবে। সো এই দুইটা জিনিস করা যেতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। মানে এই পার্টটা হচ্ছে মানে খুব সিগনিফিকেন্ট ছিল যে কোন কোন অবস্টাকল আমরা ওভারকাম করতে পারলে আমাদের ইন্ডাস্ট্রিতে দ্রুত আগাবে। আর যদি হচ্ছে পার্সোনাল ক্যারিয়ারের কথা বলি, আমাদের অনেক দর্শক আছেন যারা হয়তো আর্লি ক্যারিয়ারে আছেন, কিংবা অনেক হয়তো স্টুডেন্ট আছেন যারা হয়তো প্রফেশনে ঢুকবেন। সো তাদের জন্য ভাই আপনি আপনার লাইফ থেকে কি সাজেশন দিতে পারেন যে এই ক্যারিয়ারের ল্যাডার ধরে তাড়াতাড়ি ওঠার জন্য? হয়তো পার্সোনাল কোনো ডিসিপ্লিন বা পার্সোনাল ট্রেট হতে পারে, বা হচ্ছে কিছু ডুজ এন্ড ডোন্টস হতে পারে, যেটা আপনি মনে করেন যে আপনার জুনিয়রদেরকে আপনি পরামর্শটা দিতে চান। আচ্ছা ভাইয়া, ওয়েল এটা কি ফুটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে না ক্যারিয়ারের ক্ষেত্রে? ক্যারিয়ার ক্ষেত্রে যদি বলি মোটা থাকে। ফাইন। আসলে আমি যেটা মানে অবজার্ভ করছি চারপাশ থেকে, ধরেন হচ্ছে অবস্টাকল আছে আমাদের, হচ্ছে ধরেন স্টুডেন্ট এবং যারা চাকরি চাচ্ছেন এবং যারা চাকরি দিবেন তাদের মধ্যে ব্রিজ খুব একটা নেই, অবস্টাকল থাকবেই। কিন্তু আমি যেটা দেখছি যে শুরু করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, শুরু করাটা। সো আপনি যখন কোথাও শুরু করবেন, দেন ইউ উইল গেইন সাম এক্সপিরিয়েন্স ওভার দেয়ার। বেসড অন দ্য এক্সপিরিয়েন্স আপনার অটোমেটিক্যালি কিছু গ্রোথ আসবে। কিন্তু আমাদের ইয়াং প্রফেশনাল, ইয়াং যারা আছেন গ্রাজুয়েট, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি ওনারা ওয়েট করেন যে আমি কখন একটা ভালো চাকরি পাবো। ভালো মানে হচ্ছে যে একটা প্যারামিটার সেট করে নেওয়া হয়ে গেছে অনেক জায়গায়, যে আমার স্যালারি হতে হবে এই 30,000 টাকা, 50,000 টাকা, আমার হতে হবে এসিওয়ালা গাড়ি, অফিসে এসি থাকতে হবে, আমি বাইরে কাজ করতে পারবো না। তো এই ধরনের প্যারামিটার সেট না করে আপনি এখন যে অবস্থায় আছেন আপনি শুরু করেন। আমার পরামর্শ থাকবে, এমন যদি হয় যে আপনি বিনা টাকায় শুরু করতে পারছেন, উইদাউট এনি মানি ইউ ক্যান স্টার্ট, আপনি শুরু করেন। ওই যে আপনি শুরু করেছেন, ওই লার্নিংটা আপনাকে 1 থেকে 2 বছর পরে আপনাকে মানি এনে দেবে। সো ওই জায়গাটা আমি মনে করি আমাদের তরুণরা পিছিয়ে আছেন। সো ওই জায়গাটা ডেভেলপ করতে হবে। সেকেন্ডলি হচ্ছে কোথাও এন্ট্রির পরে, এন্ট্রিটাই হচ্ছে এইম, যে আমি যে কোনোভাবে ঢুকবো, ঢোকার পরে এরপরে নিজেকে ডেভেলপ করা, সব সময় হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে থাকা, নতুন কিছু শেখা, বই পড়া, সব কিছু প্ল্যানিং অনুযায়ী গুছিয়ে নেওয়া, ওই জিনিসটা আমি বেশিরভাগ তরুণের মধ্যে আসলে কম পেয়েছি। ফলে হচ্ছে কি, অনেকে হয়তো বা চাকরি পাচ্ছে কিন্তু আশানুরূপ রেজাল্ট পাচ্ছে না। তো এখন ফলে কি হচ্ছে দেখেন, এরাই কিন্তু মিড লেভেলে যাচ্ছে, এরাই কিন্তু এক সময় সিনিয়র হচ্ছে। তো আমরা এখন কিন্তু প্রায় বলি যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে লোকজন এনে আমাদের কোম্পানি চালাইতে হচ্ছে, কমন একটা সিনারিও। এবং এটার কারণটা আমি বলবো যে আমাদের পাইপলাইনটাকে আর একটু সিরিয়াস হতে হবে। কারণ পাইপলাইন যদি সিরিয়াস না হয়, আপনার বস আপনাকে একটা কাজ দিয়েছেন, আপনার পেছনে যদি বসদেরকে সারাক্ষণ লেগে থাকতে হয়, আপনি কখনোই ভালো পাইপলাইন তৈরি হবে না, আপনি কখনোই ভালো হবেন না। সো আমি বলবো যে নিজের কাজটাকে একদম হৃদয় দিয়ে করে এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের আসলে পাইপলাইনটা ভালো হবে। এবং নিজেকে সবসময় লার্নিংয়ের মধ্যে রাখতে হবে অ্যাপ্রোচ। এবং আমি আমার টিমের যারা আছে আমি প্রায় বলি যে আপনারা ট্রেনিং নেন, অ্যাটলিস্ট 6 মাসে একটা ট্রেনিং করেন, মাসে একটা বই না পড়েন 2 মাসে একটা বই পড়েন। আপনি ইন্ডাস্ট্রিতে যারা আছে অন্য কোম্পানি, তাদের সাথে একটু মিশেন, কথা বলেন, কিংবা একই টিমে যারা কাজ করেন সিনিয়র আছে তাদের থেকে শেখেন। সো আপনি লার্নিংটা যদি বন্ধ করে দেন তাহলে আপনি স্টপ।
এবং আমি মনে করি যে এই যে সিরিয়াসনেসের অভাব, লার্নিং অ্যাপ্রোচের অভাবটা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে এবং অন্য দেশের মানুষদেরকে সুযোগ করে দিচ্ছে এখানে কাজ করার। সো এই ব্যাপারে আমি সিরিয়াস হতে বলবো। ভাইয়ের কাছ থেকে তো হচ্ছে ক্যারিয়ার নিয়ে, প্রফেশন নিয়ে অনেক কিছু শুনলাম, বাট ডেইলি লাইফে আপনি কি কি করেন ভাইয়া? মানে আর কি নিয়ে আপনি ব্যস্ত থাকেন, আর কি নিয়ে আপনার চিন্তা ভাবনা চলতে থাকে, এই জিনিসগুলো যদি আমাদের সাথে শেয়ার করতে পারেন। ঠিক বলেছেন ভাই, লাইফ তো আসলে মানে শুধু ক্যারিয়ার কর্পোরেট না, অনেক কিছুরই একটা কম্বিনেশন। ফাইন, আমি আসলে যেই কাজগুলো করতে পছন্দ করি এর মধ্যে একটা হচ্ছে আমি হাঁটতে পছন্দ করি। আমি চেষ্টা করি যে সকালে অথবা অফিস শেষে 20 মিনিটস হলেও যেন হাঁটতে পারি, এটা আমি চেষ্টা করি। সেকেন্ডলি হচ্ছে যে আমি টুকটাক পড়তে পছন্দ করি, বিভিন্ন ব্যবসায়িক বিজনেস আর্টিকেল পড়ি, বই পড়ি এবং কিছু মাঝে মধ্যে কিছু লেখারও চেষ্টা করি, লিখতেও পছন্দ করি। আপনি নিশ্চয়ই জানেন যে আমার একটা বই বের হয়েছিল, হ্যাঁ, রকমারিতে আছে আমাদের। আচ্ছা, বইমেলাতে, তো এটাও হয়েছে। ভাই আমরা বইয়ের লিংকটা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি দর্শকদের জন্য, চাইলে সেখান থেকে কেউ নিতেও পারবেন। হ্যাঁ ভাইয়া, এটা আসলে ভালো লাগার ব্যাপার যে আমি হচ্ছে যে বইটা রকমারিতে পাওয়া যায় এবং আমি আজকে রকমারিতে আসছি এবং আমি আপনার সাথে বসে কথা বলছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া বইটার বিষয়বস্তু সম্পর্কে আমাদের দর্শকদের হালকা আইডিয়া দিতে পারেন কিন্তু। আচ্ছা, বইটার নাম হচ্ছে আসলে জার্নি টু মাই ফার্স্ট কর্পোরেট জব। তো প্রশ্ন আসতে পারে যে জার্নি টু মাই ফার্স্ট কর্পোরেট জব এই নামটা কেন? তো আমি আসলে দেখেছি যে ধরেন একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে, গল্পটা হচ্ছে এরকম যে আমি তখন খুলনায় থাকি, বাটাতে জব করি। তো আমার কাছে না অনেক জুনিয়র নক করতো যে ভাইয়া আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, এখানে চাকরি করতে চাই, কি লাগবে আমাকে একটু সাজেস্ট করেন। তো আমি কি করতাম, ইনবক্সে টুকটাক সাজেশন দিতাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের দেশে আসলে এক পক্ষ জব চাচ্ছেন, আরেক পক্ষ লোক খুঁজছেন, কিন্তু ব্রিজ আসলে নেই। সো এই কানেক্টিভিটিটা যেন তৈরি করা যায়, সেজন্য আমি আসলে ওনাদেরকে যে সাজেশনগুলো দিতাম সেটাই আমি চিন্তা করলাম যে না, তাহলে আর একটু আমার নিজের লাইফে আমি আসলে কি কি সমস্যা ফেস করেছি, তো আমাকে যেই সমস্যা ফেস করেছি এবং সমাধান কীভাবে হয়েছে, তো আমি মোটামুটি এইসব নিয়েই ক্যারিয়ার প্ল্যানিং থেকে শুরু করে আপনি কি করে ভালো করবেন এবং আপনি কি করে ইন্টার্নশিপ খুঁজে পাবেন, দেন হচ্ছে আপনি ইন্টারভিউতে কি করে ভালো করবেন, দেন হচ্ছে আপনি প্রফেশনাল পিরিয়ডে আপনার কি করা উচিত, প্রফেশন পিরিয়ড এরপরে আপনি কিভাবে কাজ করবেন, মোটামুটি সব কিছু আছে। এই সাথে হচ্ছে যে সার্কুলারগুলো কোথায় পাওয়া যায়, কোথায় হয়, নর্মালি লোকজন বলে এমএসসি সার্কুলার তো আমি খুঁজে পাই না, কোথায় পাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে একটা গ্র্যাজুয়েটকে মোটামুটি তৈরি করতে যা যা লাগে মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। ওয়ান্ডারফুল, এটা অনেকেরই অনেক কাজে লাগবে আশা করছি, এবং কাজে লাগার জন্যই আসলে এই এফোর্ট। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ইনসাইটফুল পরামর্শ ছিল। সো যারা দেখছেন, যাদের জন্য এই পার্টটুকু রিলেভেন্ট, তারা কিন্তু এই পার্টটুকুকে সামারাইজ করে লিখতে পারেন যে এখান থেকে আপনারা টেক অ্যাওয়ে পয়েন্ট কি কি নিচ্ছেন। আর ভাইয়াকে তো অবশ্যই অনেক ধন্যবাদ এই জিনিসগুলো আমাদেরকে বলার জন্য এবং এই ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য। তো দর্শক, এতক্ষণ ধরে যারা শুনছিলেন এই আলোচনাটা, এই পুরো আলোচনা থেকে আপনি কি কি নিতে পারলেন, বা আপনার হচ্ছে এখানে কোনো বিশেষ মন্তব্য আছে কিনা, কোনো পরামর্শ আছে কিনা, এই সব কিছু শোনার পরে আপনার মনে কি চিন্তা ভাবনা চলছে, সেটা অবশ্যই আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। আর ভাইয়ার কাছে যদি আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, সেটাও আমাদেরকে কমেন্টেই করে জানাতে পারেন এই ভিডিওর মধ্যে। তো এর মাধ্যমে আমরা হয়তো এই জিনিসগুলো নিয়ে একটা ফলো আপ করতে পারি পরবর্তীতে। আর ভাইয়া, এর পাশাপাশি আপনার মাথায় আর কি চিন্তা চলছে? যেমন হচ্ছে ক্যারিয়ার নিয়ে তো একটা জিনিস বললেন, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে বললেন। এই এত বছরে আপনার যে কর্পোরেট ক্যারিয়ার, এই কর্পোরেট ক্যারিয়ার থেকে লাইফ সম্পর্কে আপনার কি রিয়েলাইজেশন হয়েছে? ওকে, সো এই রিয়েলাইজেশন দিয়ে হয়তো আমরা আজকে আমাদের অনুষ্ঠানটা র‍্যাপ আপ করব। ফাইন। নর্মালি যেটা হয়, আমরা যখন আমি নিজেও যখন ইউনিভার্সিটিতে ছিলাম, কি স্বপ্ন দেখতাম যে একটা চাকরি পাবো, ভালো একটা অর্গানাইজেশনে কাজ করব, টাকা কামাবো, এই তো। বাট লাইফ আসলে ব্যাপারটা এরকম না। লাইফ হচ্ছে যে আপনাকে ব্যালেন্স করে চলা উচিত। আপনি যতটুকু প্রায়োরিটি দিবেন ক্যারিয়ারে, আপনার ততটুকু প্রায়োরিটি বা তার চেয়ে বেশি প্রায়োরিটি ফ্যামিলিকে দেওয়া উচিত, তার চেয়ে বেশি দায়বদ্ধতা সমাজের প্রতি থাকা উচিত, তার চেয়ে বেশি দায়বদ্ধতা নিজের শরীরকে যত্ন নেওয়া, স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত।
এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই তো একটা গন্তব্য আছে, শেষ আছে, এবং আলটিমেটলি তো একদিন আপনাকে ওই জগতে যেতেই হবে। সো আপনি যাই করেন না কেন, কিছু পাথেয় সংগ্রহ করেন, অ্যাটলিস্ট যেন জীবনের শেষ দিকে এসে আপনি যেন ইহকাল এবং পরকাল দুই জীবনের জন্য একটা তৃপ্তি নিয়ে চলে যেতে পারেন, এবং আপনার ভালো কাজগুলা থেকে যেন আপনি কবরে যেও আর্ন করতে পারেন। সো এটাই ছিল আমার আসলে লাইফ লার্নিং। আমার কাছে মনে হয় যে এভাবেই আমাদের আগানো উচিত, সব কিছু ব্যালেন্স করে, এবং অবশ্যই আমাদের যে ফাইনাল ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনের কথা মাথায় রেখেই আমরা সব কিছু করবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ভাই অনেক সুন্দর করে বলেছেন, আসলে এরপরে আর কোনো কথা চলে না। তো আজকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ পরের পর্বে আবারও দেখা হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভাইয়াকেও অনেক ভাই ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আমার আসলে ভালো লেগেছে। এই জায়গাটা আসলে অনেক অভিজ্ঞ মানুষজন, অনেক এক্সপিরিয়েন্স মানুষজন, আমার অনেক কাছের প্রিয় মানুষজন, যাদেরকে আমি সম্মান করি, যাদের কাছ থেকে শিখি, ওনারা এখানে আসেন। তো আমি এখানে আসতে পেরে আসলে আমার ভালো ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ, রকমারিকে ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া থ্যাংক করবেন। ইউ ভাইয়া, আসসালামু আমরাও আলাইকুম অনেক ভাইয়া। খুশি ভাইয়া এসছেন, আমাদের সাথে সময়টা দিয়েছেন। তো দর্শক, ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে, ভাইয়ার সাথেও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।